সব সম্পত্তি কিন্তু তোমার। সারা বেশ কেলো হচ্ছে দেখছি তো শালা। শোনো টিনা, এখনই তলপি তলপা গুটিয়ে এ বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাও। আর শোনো, আমি তোমাকে এক্ষুনি ডিভোর্স করছি। কি হলো? আপনি শুধু ঝগড়াটা দেখবেন নাকি শ্বশুর মশাই আপনি একটু গুছাবেন? কাল ছেড়ো না, নাহলে তোমার স্বামী গেল। বলি একটু নিজের ভাগটা বুঝে নিন এমপি সাহেব। তুমি যাবে কিনা? যাবো না। শুধু তুললবি না, আজ থেকে নিশা থাকবে এই বাড়িতে, আর টিনা যাবে বাপের বাড়ি। এবার আমার কি হবে মাম্মি? আমার চার মৃত্যু ছাড়ার কোনো পথ নেই। আমার ডেডি কত টাকা খরচা করে হয় বিয়ে দিয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি দেখছি। বলছিলাম কি টিনা, তুমি তো আমাকে পাল্টি করে দিলে, তাতে আমি কিছু মনে করিনি। শুধু একটা কথা, তুমি মেজো বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। তুমি বলছো? হ্যাঁ তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। ওকে ঠিক আছে, তোমার মেজ বৌদি এ বাড়িতেই থাকবে, কিন্তু আমার তো একটা শর্ত আছে। এই বাড়িতে থাকতে গেলে ছেঁড়া শাড়ি পরে থাকতে হবে, আর এই বাড়ির সমস্ত কাজ ওনাকেই করতে হবে, কারণ এই বাড়ির সমস্ত চাকর বাকরকে ছাড়িয়ে দিয়ে শুধুমাত্র আমি ওনাকেই পুষবো, ওনাকে। আরে আমার ডুপ্লিকেট মা, মা এ হলো। আমি বলছি কি, আমার কি সৌভাগ্য, উনি এই বাড়িতে থাকবেন। মাকে নাচতে বল, ও বুড়িদের নাচ দেখতে খুব ভালোবাসে। আমি নাচ দেখবো, আমি দেখবো। মা নাচো। আমি না। চুপ শালা। শালা আমার বোন আসবে। বন্দে মাতরম। বাবা, বলছি আগামী ইলেকশনে তোমার কত টাকা লাগবে? তা ওই সবাইকে দিয়ে তুই মনে করো 1 কোটি হয়ে যাবে? আমি দিয়ে দেবো। হয়ে যাবে। হ্যাঁ দিয়ে যাবে বলছে বাবা, দিয়ে যাবে। আমি নাচ দেখবো। পেয়ে দেবো মনে হচ্ছে। পার্বতী, ও পার্বতী, এই নাচো নাচো, হ্যাঁ নাচো। হ্যাঁ নিশা, তুমি তো ভালো হিন্দি গান করতে পারো। মা নাচো, আর তুমি গান গাও। ও ডার্লিং, ওই সজনা জি রাত রাত ওই গানটা একটু গাইবো ডার্লিং, আমার খুব ইচ্ছে করেছে, আমি নাচ দেখবো। সজনা জি রাতে রাতে, সজনা জি হাতে হাতে, নেনা বিচ সজনা দি লাইট আমার ঠাটে বাট, সজনা জি রাতে রাতে, সজনা জি হাতে হাতে, নেনা বিচ সজনা দি লাইট আমার ঠাটে বাট, मैं बल खावा हसनावा, मैं बल खावा हसनावा, यार मेरे तू जना, मैंने नागिन 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 डांस पे नचना, मैं तो नागिन 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 डांस पे नचना।
আমার টাকাটা? আগে জমিটা দেখো, তারপর টাকাটা ঠিক সময় মতো পেয়ে যাবে ডার্লিং। ঠিক আছে, আমি আজ থেকে জমি দেখা শুরু করছি। এবার তুমি যাও, আমার খাবারটা তুমি একটু রেডি করে দাও। আর শোনো না, আমি একটু চাইনিজ খাবো। পুরো সুন্দরীর মতো দেখতে আমাকে আমাকে তককে তককে থাকতেই হবে। বলছিলাম কি, তাহলে আমার ওই টাকাটা? পেয়ে যাবেন, একটা মাস সময় দিন, আপনার টাকা আপনি ঠিক সময় মতো পেয়ে যাবেন। হ্যাঁ গো মেয়ে, তুমি তো সবাইকে সবকিছু দেবে, বলি এত টাকা পাবে কোথায়? আরে শুনুন, ফল খাচ্ছেন ফল খান, গাছ গুনে আপনার কি লাভ আছে, সব পেয়ে যাবেন। গাছ গুনবো না, গাছ গুনবো না, কিন্তু আমি কি পাবো? আমাকে কিছু দেবে না? পাবেন পাবেন, আপনিও অনেক কিছুই পাবেন। পাবো। তাহলে যাই, আমি গিয়ে তোমার থাকার ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। ওকে আমি আসি। ওকে। আচ্ছা, বলছিলাম কি, তুমি সত্যি সত্যি আমার ওই টাকাটা দেবে তো? হ্যাঁ বাবা, ও যখন একবার বলে যখন ঠিক দেবে। তুই থাম। ওকে এখন তোর কথা শোনে নাকি? ও তো এখন তোকে ছেড়ে ওই অমরেশকে ধরেছে। অমরেশ যদি বারণ করে দেয়, মা, তাহলে কি হবে? হ্যাঁ, এক কাজ করো বাবা, তুমি বড়দাকে তেজযুক্ত করে দাও। হ্যাঁ, আর পুলিশ থেকে বলে দাও যে বড়দার যে ডাক্তারি সার্টিফিকেট গুলো আছে সেগুলো ভুয়ো জাল। তাহলে হ্যাঁ? তাহলে ও আবার আমার হয়ে যাবে। আমার মানে তোমার, তোমার মানে আমার, তোমার বলি কথাটা তো বলতে বলিস নি। যাই, আজ ওই অমরেশের গিয়েই একটা ব্যবস্থা করি। হ্যাঁ, হ্যাঁ। ছেড়ে দেব না, তোমার হৃদয়ে রাখব, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখব, ছেড়ে দেব না। পেরেছি পেরেছি তো ঠাকুরপো, তোমাদের সবার কথা মতো আমি ঘুমটা খোলা গায়ের বধূ হতে পেরেছি তো। একদম ঠিকঠাক পেরেছো। কিন্তু শ্বশুর মশাই যে আমার গুরুজন, আমি তাকে এই হাতে করে চল মেরেছি। না না, আমি পাপ করেছি, আমি পাপ করেছি পায়রা। এই পাপের ফল আমাকে ভোগ করতে হবে পায়রা, আমাকে। না মোদি না, তুমি কোনো পাপ করনি, তুমি কোনো অন্যায় করনি, তুমি প্রতিবাদ করেছো। প্রতিবাদ, একজন চক্রান্তকারী এমপির বিরুদ্ধে সাধারণ জনতার মতো তুমি প্রতিবাদ করেছো। ভাই, থাক এসব কথা। পায়রা, এবার তোমাদের বিয়েটা সেরে নাও। বেশ বৌদি, তুমি যখন বলছো। না বৌদি, বিয়ে আমি করতে পারবো না। কেন? তুমি বিয়ে করতে পারবে না? ভালোবাসি বলে দিনের পর দিন ওর সাথে মেলামেশা করেছো, এখন তুমি বিয়ে করবে না? কেন বলো ভাই, কেন বিয়ে করবে না? কেন কেন কেন? বলবো বলবো বৌদি, বলবো। আগে আগে আমাকে খেলাটাকে শেষ করতে দাও, তারপর না হয় আমি সব খুলে বলবো। মানে? আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশ্চিত বেলা সগন বরষা গগন আধার, হেই বাড়ি ধারে কালিদার ভীষণ রঙে ভব তরঙ্গে বাজাইব ভেলা, বাহির হয়েছে স্বপ্ন সাধন করিয়া হেলা, রাত্রি বেলা। আরে ও ও চাষি ভাই, আরে ও হ্যালো, ও চাষি ভাই, ও চাষি ভাই, ধান কাটে কাটে ধান ধান কাটে ধান কাটে কাটে ধান ধান কাটে ধান কাটে কাটে ধান ধান কাটে ধান কাটে কাটে ধান ধান কাটে
সোনার ফসলে আজ ভরেছে মাটি সোনার ফসলে আজ ভরেছে মাটি ধান কাটি কাটি ধান ধান কাটি ধান কাটি কাটি ধান ধান কাটি ধান কাটি ওরে ও গাইতি শাবল নে কাস্তে কোদাল নে গাইতি শাবল নে কাস্তে কোদাল নে ভাইরে সকলে মিলে ছুটে আসি ধান কাটি কাটি ধান ধান কাটি ধান কাটি কাটি ধান ওরে মাঝি ওরে চাষি ধান কাটি কাটি ধান ধান কাটি 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 না ওই আস্তাই হ্যাঁ আমি একটু ছিঁড়ে দিই একটু ছিঁড়ে দিই কি বলছেন কি আপনি? ঠিক বলছি, আমি গোবর্ধন বাবুর মুখ থেকে শুনে শিওর হয়েছি, তাই খবরটা আপনাকে দিতে এলাম। তার মানে আমি বলছি আপনাকে গ্রেফতার করার সমস্ত প্রমাণ আমি পেয়ে গেছি স্যার। আরে থামুন, আগে বলুন ওই গোবর্ধন বাবু খবরটা পেল কোথা থেকে? আপনার বৌমা অর্থাৎ সুন্দরী অচৈতন্য অবস্থায় পড়েছিল, আর ওই রাস্তার পাশে একটা পার্কে ঘুরতে বেরিয়েছিল গোবর্ধন বাবু। তাই নাকি? হ্যাঁ, হঠাৎ ওখানে দেখা হয়ে যায় গোবর্ধন বাবুর সাথে আপনার ছোট ছেলে। ওরা দুজন আর ওই পায়রা বলে মেয়েটা সুন্দরীর অচৈতন্য দেহ তুলে নিয়ে যায় ওই নার্সিং হোমে। আর তারপর ওই সুন্দরীকে সুস্থ করে ওই দিল্লির মডার্ন মেয়ে সাজিয়ে এই বাড়িতে এনে। ঠিক তাই, এবার বলুন আপনি ধরা দেবেন কিনা? দাঁড়ান দাঁড়ান অফিসার, আগে অপরাধটা তো করতে দিন। আর কত অপরাধ আপনি করবেন মাননীয় এমপি সাহেব? সুন্দরী, সবই যখন জেনে গেছেন তখন এখন আপনাকে বলছি, এখন আপনি সাবধান হয়ে যান, তা না হলে কিন্তু কি করবে তুমি? ওই আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে তার সরে চিৎকার করে ওই জজ সাহেবকে সমস্ত সত্যি কথা আমি জানিয়ে দেবো। আরে সে সুযোগ তোকে দিলে তো ভেতরে শালি। আপনি কি করছেন? এমপি স্বদেশ মুখার্জি তার সব অপরাধ নিজের হাতে মুছে দিচ্ছে। আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম? ওই মাঠে কাজ করতে করতে ওই গাছটা আমি ঘুমিয়ে পড়েছিলাম রে। একটা বাজের স্বপ্ন দেখলাম। হ্যাঁ নিশ্চয়ই সুন্দরীকে নিয়ে। আমি জানতাম। আমি ওকে নিয়ে স্বপ্ন দেখলাম রে। কেন দেখলাম? আসলে ওর করে বিপদ হয়নি তো, পড়বে মা, বড় বিপদ হয়নি তো। কাকাকে এখন কিছু বলা যাবে না, তাহলে কাকা খুব ভেঙে পড়বে। কি হলো? বল চুপ করে আছিস কেন? বল, ওর করে বিপদ হয়নি তো রে, ওর বিপদ হয়নি। হ্যাঁ শঙ্করেশদার মতো জামাই পেয়েছো, সুন্দরী খারাপ থাকবে কেন? তা ঠিক, তবু কেন একটা বাজে স্বপ্ন দেখলাম বলতো? ওর শ্বশুরকে কাকা
সুন্দরীকে নিয়ে তুমি অহেতুক চিন্তা করছো। আমি বলছি তো ওরা ভালোই আছে। বলছিস হ্যাঁ গো হ্যাঁ, এখন দেখো গে যাও, এখন হয়তো তোমার মেয়ে জামাই কোনো বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ভগবান যেন ওদের মঙ্গল করেন, ভগবান যেন ওদের মঙ্গল করেন। তুমি ওকে রক্ষা করো ঠাকুর, তুমি ওকে রক্ষা করো। হরি বিপদ থেকে ওকে রক্ষা করো ঠাকুর, হরি বিপদ থেকে ওকে রক্ষা করো ঠাকুর। ওদের সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমি তোমাদের পাঁচ জন্য কিন্তু অপেক্ষা করছি। এবার বলুন তো স্যার আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ, অনেকদিন তোমার সাথে যোগাযোগ নেই। হ্যাঁ, ওদের সব ঠিকঠাক আছে তো? ফাটাফাটি সুন্দরী বৌদি আর কমলেশ একেবারে কামাল করে দিয়েছে। ও বাড়ির কেউ বুঝতেই পারেনি যে রিসা আর কেউ নয়, সুন্দরী বৌদি। হ্যাঁ, যখন যা দরকার লাগে তুমি আমাকে বলো। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আর সুন্দর কিন্তু একটু সাবধানে থাকতে বলবে। হাই না জল কিন্তু ওবার তো ওত পেতে বসে আছে, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার। এবার মুখার্জি বাড়ির প্রত্যেকটা মানুষের মুখ ওই সুন্দরী বৌদি ঘুমটা খোলা গায়ের বধূ আর তার দেওর প্রত্যেকটা চরিত্রকে একেবারে উচিত শিক্ষা দিয়ে দেবে। হে, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এই নে আমার ডিটা আওয়াজ চলছে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি আপনার ফোনটা খোলা রাখবেন। আমি প্রয়োজন হলে আবার আপনাকে ফোন করব। চলি, বাই। বাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই বাড়িতে কমলেশ যাকে কোটিপতি সাজিয়ে ঢুকিয়েছে সে আর কেউ নয়, স্যারের মেজ বৌমা সুন্দরী। স্যারকে তো সব জানাতে হবে, সব জানাতে হবে। হ্যালো স্যার, আমি মোহন বলছি। হ্যাঁ, কোথায়? বাইপাসে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কাটা টাকা নিয়ে ভাববেন না, জমি ঠিক হলে আমি আজই কিনে নেবো। হ্যাঁ হ্যাঁ, টাকা রেডি। ওকে, আমি এক্ষুনি আসছি। এই শোনো, যাচ্ছ কোথায়? কাছে এসো, কাম টু মি, এসো, লাভ মি, ভালোবাসো।
চেষ্টা করো না কেন, এমন গলবেও না, আর তুমি কোনোদিন নিশা হতে পারবে না। সবসময় নিশা 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 আচ্ছা ফ্যাশনে পড়ে গেছে। আচ্ছা ফ্যাশনে পড়লাম তো ওই মেয়েটার কথা এই বাড়িতে সবাই উঠছে আর বসছে। হ্যাঁ না, হ্যাঁ, বিশেষ করে আপনার এই মেজো ছেলে সবসময় নিশা নিশা, ওই নেশা তোমাকে কি নেশা ধরিয়ে দেখেছে? ও না হয় থামলো, কিন্তু তুই কি আরম্ভ করেছিস বলতো? কি আরম্ভ করেছিস? হ্যাঁ, সবাই মিলে ওই মেয়েটার কথায় উঠছিস আর বসছিস, উঠছিস আর বসছিস। না ঠিক বলেনি, তোমরা তোমরা হয়তো নিশার নামে বাজে মন্তব্য করছো। নিশা নিজে মুখে আমাকে কথা দিয়েছে। হ্যাঁ রে, প্রথমে কথা দিয়েছিল, আজ তোর জন্য টাকা পাঠিয়ে দিয়েছিল বর্দা। হ্যাঁ রে, টাকা পাঠিয়েছে? হ্যাঁ রে বর্দা, এই নে ধর, আমি তো এখন তোদের পিয়ন। দেখেছো? হ্যাঁ। দেখেছো মা, নিশা আর কোনো মেয়ে নয়। হ্যাঁ, খুব ভালো মেয়ে। এখন এই টাকা দিয়ে আমি নার্সিং হোম বানাবো, হ্যাঁ। আর সেই নার্সিং হোম থেকে কোটি কোটি টাকা কামিয়ে শহরের প্রথম সারির শিল্পপতি হব। থামো! পরের টাকায় না ফুটানে মারা বন্ধ করো। তুমি আমার বাবার টাকায় ফুটানে মারলে, এখন আবার নিশাবকে পেয়ে ওই নেশার টাকায় ফুটানে মারছো। যে নিজে কিছু করতে পারবে সেদিন মারো। এ পরের টাকা নয়, এ আমার টাকা। কার টাকা? আমার টাকা। আবার বল, কার টাকা? আমার টাকা। জোরে জোরে বল, কার টাকা? আমার টাকা। আবার বল, কার টাকা? কতবার বলবো? এ আমার টাকা, আমার টাকা, আমার টাকা। আপনি ঠিক বলছেন, এ আপনার টাকা। আলবাত, এ টাকাতে কারো অধিকার নাই, এ সব টাকা আমার। ধন্যবাদ কমলেশ বাবু। আর অমরেশ বাবু, জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করার জন্য ও জাল নোট রাখার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। মানে তোর সমস্ত টাকাই হচ্ছে জাল। কি বুঝেছো ডার্লিং? বুঝছে, তুমি একটা হাইব্রিডের মাল। কিন্তু ভালো করলে না। খুব ভালো মেয়ে। চলুন চলুন বলছি। কাজটা ভালো করলে না নিশা। এ তুমি কি করলে নিশা? যেই মানুষটাকে তুমি নিজেই ভালোবেসেছো তাকে তুমি পুলিশের হাতে তুলে দিলে। তুমি কি করে ভাবলে যে আমি তোমার সিঁদুরের ভাগ নেব দিদি? নিশা, আমি একটা ছোট্ট নাটক করছিলাম, আর এই নাটক করে আপনাদেরকে আমি বসিয়ে দিলাম। যার হাত ধরে স্বামী গিয়ে কি মপন করে বাবা মাকে পর করে ঘর ছেড়েছে, যার হাত ধরে ঘরে অশান্তির সৃষ্টি করেছে, যাকে আপন করে নিয়েছে, সেই মানুষটা টাকার জন্যে, সুন্দরী মেয়ের জন্যে আপনাকেও ছেড়ে দিতে পারে। সুন্দরী? হ্যাঁ আমি সুন্দরী। তোমরা কেউ চিনতে পারোনি মা, ও হচ্ছে তোমাদের মেজো বৌমা। হ্যাঁ হ্যাঁ আমি, যাকে আপনারা বাধ্য করেছিলেন ঘুমটা খোলা গায়ের মতো হতে। বন্দে মাতরম। বাবা, ও নিশা নয়, ও সুন্দরী। জানি জানি কমলেশ, হ্যাঁ। বলি খেলাটা তুই ভালোই খেলেছিলি, বুঝেছিস? তবে ওই বৌমাকে দিয়ে চরটা আমাকে, মানে যতই হোক আমি শ্বশুর তো, বুঝে দেখ। স্বদেশ বাবু, খেলাটা আপনি ভালোই খেলেছেন। মানে বৌমার পেটে এমন করে ক্যাপ ক্যাপ করে লাথি, হাজার হলেও বৌমা তো। আমি আর ওয়েট করতে পারবো না, চলুন। বাবা, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কিছু যে করার নেই বড়দা, আমার পরম পূজনীয় শ্বশুর মশাই হলেন এমপি। আবার নিজের খবরটা খবরের কাগজে বড় বড় করে ছাপাতে ভীষণ ভালোবাসে। আর যদি সবাই জেনে যায় এমপির বড় ছেলে জাল টাকা ধরতে গিয়ে ধরা পড়েছে, এবার কি করবেন সে খবরটা আপনি পেপারে ছাপবেন। এই ক্রিমিনাল ছেলেকে গ্রেপ্তার করতে বাধা দিচ্ছে এমপি স্বদেশ মুখার্জি। এটাও যদি পেপারে ছাপে। ওকে নিয়ে যান অফিসার, আপনি ওকে নিয়ে যান। চলুন। বড় খোকা, ও
কি বলি, আমার ছেলে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তিও পেয়েছে। এবার তুমি খুশি হয়েছে তো বৌমা? কিন্তু বাবা, যা যাবার তা তো আমার গেল বাবা। কি গেল তোমার? কি গেল তোমার? বলো কি গেল তোমার? বটা না হয় আজ, না হয় কাল জেল থেকে বাড়ি ফিরে আসবে, হ্যাঁ? কিন্তু মেজো বৌদি যে তোমরা ক্ষতি করে দিয়েছো, বলো বলো সেটা ফেরত দিতে পারবে? হ্যাঁ, ফেরত দিতে পারবে? তুমি? হ্যাঁ আমি। চলে গেছিলে তো ওর হাত ধরে, তাহলে আবার কেন ফিরে এলে? কি বললো? আমি চলে গিয়েছিলাম? নেকামো করো না। কি মনে করছে আমি কুকুর? যখন খুশি আসবে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে ওর হাত ধরে চলে যাবে? সুন্দরী, তোমার যে একটা স্বামীতে পোষায় না তাকে বললেই পারতে। কাকে তুই একথা বলছিস? হ্যাঁ, কাকে তুই একথা বলছিস? একজন দেবী প্রতিমাকে একটা ছোট লোক জানোয়ার, শালা ছিটেতে সিঁদুর পড়ালে পুরুষ হওয়া যায় না, গর্ভে সন্তান দিলে পুরুষ হওয়া যায় না। পুরুষ তো তারা যারা নিজেদের স্ত্রীকে আগলে রাখে। যা দাদা যা, তুই একটা বৌদির শাড়ি পরে ঘোর, চুরি গুলো না হয় আমি কিনে দেব। সত্যি করে বলতো, তুই মেচ দা না মেচ দি? এই লক্ষ্মী প্রতিমার মতো বৌদি তোকে স্বামী হিসাবে মেনে নিলেও তোর স্বামী হবার কোনো যোগ্যতা নেই। ইচ্ছে করছে তোকে আমি ঠাকুরপো, আমার স্বামী আমাকে বকুক, মারুক, কাটুক, অপমান করো, তুমি বলার কে? বলো বলো, তুমি বলার কে? বলো বলো, তুমি বলার কে? সত্যি তো আমি বলার কি? হ্যাঁ, আমি তো কিছু করি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আমাকে তুমি ক্ষমা করে দাও সুন্দরী। আজ আমার জন্য তুমি বিশ্বাস করো, ওরা সবাই আমাকে ভুল বুঝিয়েছিল সুন্দরী। বুঝিয়েছিল? তুমি এবার ভুল বুঝলে কি করে? তোমার কি একবারও মনে হলো না যে তোমার সুন্দরী এমন কাজ কখনো করতে পারে না?
সুন্দরী তুমি আমাকে ক্ষমা করে দাও সুন্দরী। অন্ধ আত্মা। আমি যে হারিয়ে গিয়েছিলাম, আজ প্রথমবার নিজেকে মেয়ে বলে মনে হচ্ছে। তোমার মতো পরশমণির ছোঁয়া পেয়ে আজ আমি ধন্য সুন্দরী, আজ আমি ধন্য। দিদি, হ্যাঁ সুন্দরী, আমার স্বামী আসামি হয়ে জেলে গেছে, এটা ঠিক, তাতে আমার কষ্ট হচ্ছে ঠিকই। কিন্তু যেদিন আমার স্বামী ফিরে আসবে, সেদিন যে ওই পাথর থেকে সোনা হয়ে আমার ফিরে আসবে, সোনা হয়ে ফিরে আসবে, তোমার মতো পরশমণির ছোঁয়া পেয়ে। সুন্দরী, তুমি যদি আমার চেয়ে বয়সে ছোট না হতে, আমি তোমার পা দুটো ধরে প্রণাম করতাম সুন্দরী, প্রণাম সুন্দরী দেখছি আমাদের টিনার মাথাটাও ঘুরিয়ে দিল। মা, আমি কারো মাথা ঘুরিয়ে দিইনি মা। আপনারা শুধু চোখ বন্ধ করে পথ চলছিলেন, আমি আপনাদের সেই বন্ধ চোখটাকে খুলে দিয়েছি। বৌমা তুমি মা, আমিও তো চেয়েছিলাম শ্বশুরের ভিটেকে স্বর্গ করে নিয়ে মাথায় ঘুমটা দিয়ে শীতেতে এক শীতে সিঁদুর পরে একটা লাল টিপ পরে হাতে শাখা নোয়া পলা পরে আমি বধূ হতে চেয়েছিলাম মা। আর আপনারা কে করলেন মা? আমার সেই লজ্জার ঘুমটাকে সরিয়ে দিয়ে সবাই মিলে আপনারা আমাকে ঘুমটা খোলা গায়ের বধূ করে দিলেন। আমার এই শীতের সিঁদুরটা নিয়ে আপনারা ছিনে মিটে গেলেন মা। বিশেষ করো আমি চাইনি গো, আমি না 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 রে সমরেশ, তোরা এখান থেকে কোথাও যাস না রে সমরেশ, কোথাও যাস না। সুন্দরী, তুমি একটা একটা করে কথা বলে আমার বিবেকের অন্ধ জানালাগুলো তুমি একটা একটা করে খুলে দিয়েছো সুন্দরী। আমি ভালো হয়ে যাব সুন্দরী। দয়া করে তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। বেশ বাবা, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কিন্তু আপনাকে যে কথা দিতে হবে বাবা, আপনাকে যে কথা দিতে হবে, আপনাকে এবার ওই এমপির পদ থেকে পদত্যাগ করে পুলিশের হাতে ধরা দিতে হবে। আর যে সব মেয়েগুলোকে আপনি বোম্বেতে বিক্রি করে দিয়েছেন, সেই অসহায় মেয়েগুলো ওই অন্ধকার জগৎ ছেড়ে আমার আলোর দুনিয়ায় ফিরে আনতে হবে। বলুন বাবা, পারবেন? কথা দিন বাবা, বলুন পারবেন, বলুন, চুপ করে থাকবেন না বাবা, বলুন। আমি কথা দিলাম সুন্দরী, আমি এই তোমাদের বিয়ের সময় এই বাড়িতে কোনো উৎসব হয়নি, তাই কাল আমার ওই বাগানে বাড়িতে আমি নিজে দাঁড়িয়ে থেকে উৎসব করে আমি তোমার ঘুমটা তোমায় ফিরিয়ে দেব সুন্দরী। আর তারপর আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব সুন্দরী। আমি কথা দিলাম সুন্দরী, আমি কথা দিলাম। ফিরে পেলাম, সবাইকে ফিরে পেলাম। কি হলো মা, কি ভাবছেন আপনি? ভাবছি একে একে তো সবাই তোর কাছে ক্ষমা চেয়ে চলে গেল, কিন্তু আমি কোন মুখে তোর কাছে? না মা,
আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনি আমার শাশুড়ি মা, সারাটা জীবন ধরে আপনি আমার শাশুড়ি মা হয়েই থাকবেন। সুন্দরী তুমি বিশ্বাস করো, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আজ আমি মা পেয়েছি, বাবা পেয়েছি। আমার স্বামী আমার কাছ থেকে সমস্ত সন্দেহ মুক্ত হয়ে আমার কাছে ফিরে এসেছে। এই মুখার্জি বাড়িতে আমি সেই যুদ্ধ শুরু করেছিলাম, সেই যুদ্ধের স্বার্থ ছিল আমার ঠাকুরপো। সে একমাত্র হতভাগা ছেলেটা যারা আমার কাছ থেকে হারিয়ে গেল। ফিরিয়ে দাও না গো, আমি হাত জোড় করে বলছি, তুমি আমার ঠাকুরপোকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। চলবে এই মুখার্জি বাড়ির চারিদিকে আলো চলবে। বন্ধ হয়ে যাও ঝাড়বাতিগুলো আবার একসাথে জেলে উঠবে। আমরা সপরিবারে আবার একসাথে এক জায়গায় দাঁড়িয়ে একসাথে বলবো সেই গান, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। মনে রেখো চিরদিন চিরকাল, মনে রেখো চিরদিন চিরকাল। আসছে 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 সব চরিত্রের সমাধান হতে স্যারের এই বাগান বাড়িতে সবাই একে আসছে। আসছে নয় মদন মোহন, আসছে। বলি তোমাকে যা বলেছিলাম তুমি সব করেছো তো? করেছি স্যার, করেছি। এই নিন আপনার শিকার। আহা! এ কি রতন, এ তুই কি করছিস? আমার আদরের মেয়েকে তুই এইভাবে ধাক্কা মারছিস? উঠুন উঠুন বেলায়, উঠুন। আপনি পাক্কা হারামি। তাই তো ওই রতনকে দিয়ে আমি মিথ্যা কথা বলে আপনাকে এখানে আঁকিয়ে আনলাম। মিথ্যা কথা না, সত্যি কথা, তবে কথাটা একটু ঘুরিয়ে বলেছি। বেশি সময় নেওয়া যাবে না। আরে হবে হবে রে রতন, হবে। কি হবে? আমার আদরের বেহাই যখন এসে গেছে তখন নিশ্চয় হবে। কি বলেন বেহাই মশাই? ওই অমানবিকতার হাড়ি কাটে মনুষ্যত্বের বলি হবে। শুনুন, আমি যেমন প্রতিষ্ঠিত এমপি ছিলাম সেই রকমই থাকবো, কিন্তু আপনার মেয়ে সুন্দরী সেটা হতে দিচ্ছে না। আমাকে বলছে সালা পুলিশের কাছে কি আত্মসমর্পণ করতে। শুধু তাই নয়, আর স্যারের গায়ে হাত পর্যন্ত তুলেছে আপনার মেয়ে। আমার মেয়ে হ্যাঁ আপনার মেয়ে। তাই তো এবার যা করার আপনি করবেন। কি করবো আমি? আমি বলে দিচ্ছি শুনুন,
ওই যে দেখছেন লাল শার্ট পরে দাঁড়িয়ে আছে, এই মালটার নাম হচ্ছে রতন। আপনি ওভাবে তাড়না সহ্য করতে না পেরে আপনি আপনার মেয়েকে ওই রতনের হাতে বিক্রি করে দেবেন। আপনি আপনি এত বড় জানোয়ার। যারা জানে তারা সবাই আমাকে এটাই বলে। মদন মোহন, হ্যাঁ স্যার, আমি রেডি। সুন্দরীকে খবর পাঠিয়ে দিয়েছি, ওখানে বলেছি কোন রকম চালাকি না করে স্বেচ্ছায় এখানে আসতে। ততক্ষণ আপনি এই বুড়োটাকে মারো। তাই নাকি? তাহলে আমি দাঁড়িয়ে আছি কেন? আমি মারতে থাকি। ওবে আমাকে আমাকে মারতে মারতে মেরে ফেলো। আমি আমি তোর কোনো কথাতে মেরে যাবো না। রাজি তোকে হতে হবে রে শালা। মদন মোহন, বলি জবান মন্দির কাগজটা। পেন পেন। আরে এদিকে আয় না, এদিকে আয়। পালাচ্ছিস কেন? নে এই কাগজে একটা সই কর। কি 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 লেখা আছে কাগজে? কি লেখা আছে? তেমন কিছু লেখা নেই রে। কি লেখা আছে জানিস? আমি শ্রী বংশী চক্রবর্তী, আমি ওভাবে তাড়নায় আমি আমার মেয়েকে ওই মুম্বাইয়ের পতিতা পল্লীতে বিক্রি করে দিলাম। আর তার নিচে থাকবে এই যে তোর এখানটাতে সই বেআই। আর তারপর রতনের সাথে ওই সুন্দরীকে মুম্বাইয়ে পাঠিয়ে দিয়ে আমি না সালা তোকে বন্দী মোজারাম করে দেব, মানে শেষ করে দেব। তারপর এই কাগজটা যাবে পুলিশের হাতে। আর ওই পাবলিক দেখে বলবে ওই মেয়েকে বিক্রি করে দেওয়ার পর অনুশোচনায় বাবা সুসাইড করে। নে সই কর, সই কর বলছি। সই তোকে করতে হবে শালা। সই কর। ওই এমপি স্বদেশ মুখার্জি, হাতটা নামিয়ে দে বলছি। আমার বাবার গায়ে হাত তুলে ওই হাতটা আমি দুমড়ে মুছে ফেলে দেবো। হ্যাঁ বাবা, হ্যাঁ, একবার যখন আমি ঘুমটাটা খুলে দিয়েছি বাবা, তখন না ওই শয়তানদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারছি। ওই কোপটা আমি কিছুতেই মাথায় তুলে নেব না। মদন মোহন, নায়িকা হাজির, নায়িকা হাজির, নায়িকা হাজির, নায়িকা হাজির। অভিনয় অভিনয় করেছিলেন না কাল আমার সঙ্গে, ভালো হওয়ার অভিনয়। প্রথমে আমি ভেবেছিলাম সত্যিই আপনি পাল্টে গেছেন, পরে যখন দেখলাম যে আপনাদের মতো নেতারা পাল্টে বাজির রাজনীতি করেন, কিন্তু চরিত্রটা আপনারা কোনো দিনই পাল্টান না। আমাকে বাঁচাবো। তুমি বড্ড বোকা সুন্দরী। এখন তুমি যদি আমাকে মারো তাহলে ওই এমপি কে মারার অপরাধে পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই জন্যই বলে শালা মেয়েদের 12 হাত শাড়িতেও কাঁচা হয় না। কাঁচা হয় না নয়, কাঁচা আমরা দেই না। ঠিকই বলছে, কাছা নিশ্চয় হয় কিন্তু কাছে আরো দেয় না। ওরে জানোয়ার, মা বোনেরা যদি 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত কাপড় নিজেদের কাছাতেই খরচ করে ফেলে, তার তোদের মতো কলঙ্কিত কাপুরুষগুলো মুখ লুকাবার জন্য জায়গা পাবে কোত্থেকে? মদন, এ রতন, এই মালগুলোর অনেক অভিনয় সহ্য করেছি, সেই 9:30 থেকে একই রকম এখনো বকে চলেছে। এই শোন, তোরা দুজন আমার ওই আদরের বিয়েকে নিয়ে পাশের ঘরে যা, আমি সময় বুঝে ডেকে নেব। আর এই জবান মন্দির কাগজটা নিয়ে যা, যা। অনেক নাটক আমি তোদের সহ্য করেছি রে কমলেশ, আর নয়। ঠাকুরপো, ঠাকুরপো তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওকে ভালো করে চিনি তাই এলাম। আর নয়, তোদের অনেক নাটক আমি সারা সহ্য করলাম। এরপর সুন্দরী বলো বাইরের ঘরে রতন আছে,
তুমি তুমি তোমার বাবাকে যদি বাঁচাতে চাও তাহলে ওই রতনের সঙ্গে মুম্বাইয়ে পাড়ি দাও। এমপি স্বদেশ মুখার্জি, আমি কোথায় যাব, আমি কোথায় যাব না সেটা আমি ঠিক করব। তোর জন্য তোমাকে এত মাথা ব্যথা করতে হবে না, তার আগে তুমি নিজের কথাটা ভাবো। রতন, বলি বাড়ির থেকে পিস্তলটা নিয়ে আয়। এই রতন, রতন, আরে কিছু না রে, একটু খেলা দেখাবো, খেলা। আরে কি খেলা দে খেলা কি? এই নিন আপনার পিস্তল। এটাতে গুলি ভরা নেই তো? দে দে দে। এটাতে কোনো গুলি ভরা নেই। আমি জাস্ট একটু দেখবো কেমন ভয় করছে এরা। কমলেশ, নাটক। ঠাকুর ভাই, তুমি কি করলে ঠাকুরপো? তুমি কি করলে ঠাকুরপো? এই ঠিক হয়েছে বৌদি, এই ঠিক হয়েছে। একদিন তো আমাকে চলে যেতে হতো। মানে 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 তোমাদের কাউকে বলিনি আমার ব্লাড ক্যান্সার। ঠাকুরপো, যাওয়ার আগে আমার এই দেহটাকে একটা ভালো কাজে লাগিয়ে যেতে পারলাম। বৌদি তুমি পায়রাকে বলো আমি ওকে ঠাকুরপো, প্রতিশোধ নাও বৌদি, প্রতিশোধ নাও। সারা সমাজের নারীদের তুমি স্বাধীন করো। আমি না হয় দূর থেকে তোমাকে ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো না, ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো। সমরেশ, 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 এই সমরেশ, তুই আমাকে বাঁচা। তোর বউ আমাকে শেষ করে দিতে উদ্যত হয়েছে। আমাকে তুই বাঁচা, একমাত্র তুই পারিস আমাকে বাঁচাতে। শয়তান, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। আজ না। আমি তোকে আইন- নিজের হাতে শেষ করে দেবো। না, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের প্রতি ভরসা রাখুন। উনি যে অন্যায় করেছে ওনার যোগ্য শাস্তি উনি ঠিকই পাবেন। এই যে বৌদি, আমার কমলের সাথে আমার কমলের তোর কমল আর কোনোদিন ফিরে আসবে না। আমি ওই সত্যিকারের জেতার অহংকারে আমি যে নিজের হাতে মামা হয়ে নিজের ছেলেকে শেষ করে ফেলেছি রে মা। কমলে আর কোনোদিন ফিরে আসবে না। ঠাকুরপো, শেষে তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। এই জীবন রঙ্গমঞ্চে যুদ্ধ করার জন্য শুধু তোমার এই হতভাগিনী বউ থেকে একা রেখে চলে গেলে। জানো জানো পায়রা, আমার ঠাকুরপো তোমাকে এত ভালোবেসেও কেন বিয়ে করতে চায়নি? আমার এই ছোট্ট ভাইটার না, আমার এই ছোট্ট ভাইটার ব্লাড ক্যান্সার। ভেবেছিল তোমাকে বিয়ে করে যদি তোমার স্মৃতির সিঁদুরটা মুছতে হয়, সেজন্য এই হতভাগাটা তোমাকে বিয়ে করতে চাইনি। কথা বল ভাই, এই হতভাগিনী দিদির সাথে। সুন্দরী মা, কেউ যাবেন না, প্রাইজ ঘোষণা হবে। ওই প্রাশ্চিত্যের কাঠ গোড়ায় দাঁড়াবার আগে আমি আমি আমি
আমি তোমার ঘোমটা আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি মা। কমলেশ, কমলেশ একবার তাকিয়ে দেখ রে বাবা, তোর এই অমানুষ বাপটা আজ মানুষ হয়েছে। তাই তো তোর ওই লক্ষ্মী প্রতিমার মতো বৌদিকে ঘোমটায় খোলা গায়ের বধূ থেকে ঘোমটায় মোরা গায়ের বধূ করেছে। পার্বতী, আমি তোমাদের ওপরে আমার ওই লক্ষ্মী প্রতিমার মতো বৌমার দায়িত্ব আমি তোমাদের দিয়ে গেলাম। আমি ওই জেল থেকে ফিরে এসে যেন দেখি আমার ঘোমটা পোড়া গায়ের মধু সুখী হয়েছে। শুধু বললেই হবে না বাবা, আপনি শুধু নন, আপনি প্রতিজ্ঞা করুন বাবা, আপনাদের মতো হাজার হাজার শ্বশুর মশাইয়ের জন্য যেন কোনো মেয়েকে ঘোমটা খোলা গায়ের মতো হতে না হয় বাবা। প্রতিজ্ঞা করুন বাবা, প্রতিজ্ঞা করুন। আমি প্রতিজ্ঞা করলাম। অনুগ্রহ করে কেউ যাবেন না, পুরস্কার ঘোষণা হবে, একটুকু বসুন। অনুগ্রহ করে শুনবেন, কেউ যাবেন না। বসুন, ধন্যবাদ আপনাদেরকে। 8টা হয়েছে, কই বিজন পাল? 10টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে। আচ্ছা 10টা আপনাদের আমাদের যিনি পূর্ণচন্দ্র অধিকারী মহাশয় রয়েছেন বিচারক মন্ডলীতে, ওনাকে কুপনগুলো দিয়ে দিন, উনি কুপনগুলো মেলান। আমি বলছি আপনারা ঠিক করুন, এখন ডিক্লিয়ার আমি করছি না। প্রথমে আমি কয়েকটা কথা বলবো। ঘোষণা আছে আমাদের এই যাত্রার মঞ্চস্থ হওয়ার পর আমাদের গ্রামের পরিমল পাত্র, উনি আগের বছর যাত্রার জন্য 1000 টাকা আমাদেরকে সহযোগিতা করবেন। ওনার জন্য একবার হাততালি দেবেন দয়া করে। আমি বেশি সময় নেব না, কারণ অনেক রাত হয়েছে, সবাইকে বাড়ি ফিরতে হবে, বাড়ি গিয়ে কাজ করতে হবে, বিশেষ করে মা বোনদের। তো আমি পরিতোষ চক্রবর্তীকে 2-4টে কথা বলার জন্য অনুরোধ করব, তারপর আমাদের বিচারক মন্ডলীর বিচার, দর্শকদের বিচার আমরা রাখবো। নমস্কার। 10 জন দর্শকের মধ্যে দিয়ে যে রামকৃষ্ণ বলেছে যে অনলাইন বেস্ট প্লেয়ারের রৌপ্য পদকের ঘোষণা করেছিলেন, তাকে আজকে দেওয়া হবে। আমি খুব আনন্দিত যে যাত্রা শিল্পটাকে এই সিদ্ধপুরের মানুষ, বাগদিয়ার মানুষ ধরে রেখেছে। যাত্রা গ্রাম বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ধারক ও বাহক। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেই গেছেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়, যাত্রা তার মধ্যেই পড়ে। আগে আমরা দেখতাম যে প্রচুর যাত্রা হচ্ছে, এই যাত্রা শিল্পটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই রামকৃষ্ণ টিম, মাখনের টিম এবং আমাদের যে সাধনদা আছে, সাধনদার টিম, দুটো বই ভালো হয়েছে, হার জিত আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় আছে। প্রত্যেকটা অভিনেতাকে আমি সাধুবাদ জানাই। এবং আজকের যে টিমে 2 জন নতুন প্লেয়ার আছে, মাখন, মানে আমি ভাবতে পারিনি যে মাখন আজকে যাত্রা এখানে করবে অভিনয়। তো খুবই ভালো লাগছে। সামনে বছর আরো বড় করে হোক, আমরা সবসময় পাশে থাকবো।
আমাদেরকে যদি আরো বেশি করে প্রয়োজন হয় আমরা আরো বেশি করে গ্রামের পাশে থাকবো, আরো পাড়াতে যাত্রা হোক, যেমন আগ্রা পাড়াতে হতো, দুর্গা মন্দিরে হতো, বাগডিয়াতে হতো। আর এই লক্ষ্মী পার্কে মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরা প্রত্যেক বছর করে। আমার খুব ভালো লাগে যে যাত্রা শিল্পটাকে আপনারা ধরে রেখেছেন। বেশি সময় নষ্ট করব না, আমি বিচারকের হাতে মাইক্রোফোন তুলে দেব। উনি কালকের এবং আজকের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে সেই ঘোষণা করবেন। ধন্যবাদ। নমস্কার। সুধী দর্শক বৃন্দের দিকে জানাই দুর্গা পূজার শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা। তার সাথে সাথে জানাই প্রথম রজনীর যে চন্দন নাট্যগোষ্ঠী এবং দ্বিতীয় রজনীর শ্রী দুর্গা যাত্রা কমিটি এবং সুর সম্প্রদায়, মঞ্চ সম্প্রদায়, সমস্ত মানুষকে জানাই দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা এবং তার সাথে সাথে জানাই অগণিত যাত্রামোদী দর্শক বৃন্দদিকে। আমরা আছি বিচারক মণ্ডলীর আসনে, কিন্তু আমাদের সেই অভিজ্ঞতা নেই। আমরা যাত্রা দেখি, শুনি, এই নিয়ে আমাদের অভিজ্ঞতা। যাই হোক, আমরা যখন সেই আসনে আছি তখন আমাদেরকে সেই জায়গায় যেতে হবে, পৌঁছতে হবে। এবং প্রথম রজনী যে আমরা চারজন বিচারক মণ্ডলীতে ছিলাম, সেই চারটে খাতা এক জায়গায় যুক্ত করে আমরা দেখেছি যে 5 পয়সার প্রতিমা পুরুষ চরিত্রে 3 জনের নেওয়ার কথা ছিল কমিটির পক্ষ থেকে এবং একজন মহিলাদের পক্ষ থেকে। আমরা দেখেছি, লক্ষ্য করেছি সবকিছুই, যেহেতু আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করেছি। চরিত্র করার অধিকার করেছেন ত্রিদেব হালদার এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাহুলের ভূমিকায় যিনি পাঠ করছিলেন, এবং তৃতীয় জায়গায় স্থান দখল করেছেন দশরথের ভূমিকায় যিনি অভিনয় করছিলেন, এবং মহিলাদের পক্ষ থেকে প্রতিমার ভূমিকায় যে অভিনয় করেছেন তিনি প্রথম হয়েছেন। প্রথম রজনীর যে সমস্ত অভিনেতাদের নাম ডিক্লেয়ার হলো আমি প্রত্যেককে আসতে বলবো এক এক করে, এবং প্রথম রজনীর অভিনেতাদের মধ্যে যদি কেউ উপস্থিত থেকে না থাকেন দয়া করে তাদের পক্ষ থেকে কেউ এসে পুরস্কারটি নিয়ে যাবেন। প্রথম যিনি হয়েছেন তার নামটা আমি একবার বলছি, ত্রিদীপ হালদার। প্রথম যিনি হয়েছেন ত্রিদীপ হালদার, আপনি কি আছেন? আচ্ছা, জোরে হাততালি হবে ত্রিদীপ হালদারের জন্য। প্রথম স্থান অধিকার করেছে আমাদের প্রথম রজনীর। আমাদের পক্ষ থেকে এই প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী ধীরাজ পাল মহাশয়। প্রথম পুরস্কার প্রথম রজনীর, একটু জোরে হাততালি হবে। ধন্যবাদ দুজন। রাহুলকে আমি মঞ্চে আসতে বলবো। রাহুলকে মঞ্চে আসতে বলবো। রাহুলের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সিদ্ধপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতি মাননীয় লক্ষ্মীকান্ত মণ্ডল মহাশয়। প্রথম রজনীর দ্বিতীয় পুরস্কার রাহুলের হাতে তুলে দিচ্ছেন সিদ্ধপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতি লক্ষ্মীকান্ত মণ্ডল মহাশয়। জোরে হাততালি হবে। ধন্যবাদ। রাহুলকে আমি এদিকে আসতে বলবো। দশরথকে আমি মঞ্চে আসতে বলবো। দশরথ তুলে দিচ্ছেন আমাদের কমিটির পক্ষ থেকে আন্না হরি বাউরি। উপহারটি তুলে দিচ্ছে আন্না হরি বাউরি।
উপহারটি দেওয়া হচ্ছে দশরথ চরিত্রের জন্য। ধন্যবাদ দুজনকে। আমি এদিকে আসতে বলবো, দশরথ আসতে বলবো আপনাকে। মহিলাদের মধ্যে প্রথম জোরে হাততালি হবে। উপহারটি তুলে দিচ্ছে আমাদের মহামায়া ডেকোরেটরস, যে ডেকোরেশন করেছেন এই ডেকোরেটরসের পক্ষ থেকে মিলন মণ্ডল তুলে দিচ্ছেন উপহারটি। জোরে হাততালি হবে। অসংখ্য ধন্যবাদ। আমি দিদিকে একটু দাঁড়াতে, 8 জন পুরস্কৃত হলেন, এনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এরপর অপরন্ত ভালোবাসা যে এতক্ষণ ধৈর্য ধরে আছেন, বেশি কথা না বলে ঘোমটা খোলা গ্রামের বধূ অভিনয় যে সমস্ত প্রত্যেকে যারাই করেছেন প্রত্যেকে সুন্দরভাবে করেছেন, কিন্তু আমাদেরকে যেহেতু একটা দায়িত্ব দিয়েছে কমিটির পক্ষ থেকে, যার জন্য 1, 2, 3 করতে হয়েছে। সে আপনাদের চরণে আশীর্বাদ নিয়ে প্রথম যিনি হয়েছেন কমলেশ চরিত্র, দ্বিতীয় স্বদেশ, তৃতীয় বংশী, আর মহিলা শিল্পী সুন্দরী যিনি অভিনয় করেছেন সেই দিদি। ধন্যবাদ। আমি এনাদেরকে ডাকবো প্রাইজটা নেবার জন্য। আমি পরপটলেশকে বলবো, আমাদের ডাইরেক্টর বান্টিদা কমলেশকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। দাদার হাতে উপহারটি তুলে দিচ্ছে আমাদের বিচারক মণ্ডলীর থেকে অজয় অধিকারী মহাশয়। জোরে হাততালি হবে। দুর্দান্ত দাদা, দুর্দান্ত। দ্বিতীয়জন করে কিছু বলছি না, আমার হাতে উপহারটি কে তুলে দেবে? পৈত চক্রবর্তী আমার হাতে উপহারটা তুলে দিক। ধন্যবাদ, জোরে হাততালি। যিনি রয়েছেন বংশী চরিত্রে যিনি অভিনয় করেছেন আমাদের শৈলেন্দা, সবার চিরপরিচিত শৈলেন্দা, ওনার হাতে উপহারটি তুলে দিচ্ছে আমাদের চিনচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবলু ঘোষ। উপহারটি তুলে দিচ্ছে বাবলু ঘোষ। জোরে হাততালি হবে, জোরে 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 জোরে। থাক না, শোনা। ধন্যবাদ দুজনকে। আমি শৈলেন্দ্রকে এদিকে আসতে বলবো। মঞ্চে ডাকবো না, কারণ মঞ্চে প্রেজেন্টই আছে, নতুন করে বলে। আচ্ছা আচ্ছা, এই মহিলাকে দেওয়ার জন্য মহিলাদের মধ্যে থেকে আমি ডেকে নিচ্ছি। হবে। ধন্যবাদ আপনাকে, দাঁড়াতে বলবো। আর আমি এই পুরস্কারটি আমার জয়গুরু নাট্যনিকেতনে সবারকে উৎসর্গ করছি। এটা আমি আমার স্বামীর হাতে তুলে দিতে চাই। জয়গুরু নাট্য নিকেতনের জন্য জোরে হাততালি হবে। কয়েকটা জিনিস বলতেই হয়, জোরে হাততালি হবে। সঞ্জয় দা, দারুণ ডেকোরেশন, জয়গুরু নাট্য নিকেতন। সবাই, সবার ছবি আসছে, আসছে। ক্যামেরাম্যান রেডি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।